এই কমিশনের সিস্টেমটা না অত্যন্ত জঘন্য। আচ্ছা, তুমি কি ভাবলে বলো তো, কি করবে এই বিষয়? কি আর ভাববো, কিছুই না। তারপরে তো আমি স্যারের কাছে গেলাম। স্যারও এটাই বলছিলেন যে উনিও নতুন, উনিও না খুব চেষ্টা করছেন। উনি আমায় বললেন যে এখানে না কাজের অবস্থাটা খুব খারাপ, এখানে ঠিকমতো কোনো কাজই হয় না। সবকিছু ঘুষ নেওয়া, কমিশন, কাটমানি দিয়েই চলতে থাকে এসব। এই জন্যই তো ভুলভাল প্রজেক্ট সিলেক্ট হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। স্যার আমাকে স্পেশাল রিকোয়েস্ট করেছেন। উনি বললেন আমি যেন গিয়ে সারপ্রাইজ ভিজিট করি, দেন রিপোর্ট বানিয়ে তারপরেই প্রজেক্ট অ্যাপ্রুভ করি। ব্যাস, আর কি। এমনিতে একটা কথা বলবো তোমায়, আমার স্যার না খুব ভালো। আমার দেখে মনে হলো খুব ভালো আর খুব সৎ মানুষ। ইনফ্যাক্ট স্যারও আমাকে বললেন যে যদি আমরা দুজনে মিলে কাজ করি সততা আর পরিশ্রমের সাথে, হয়তো আমরা এই সিস্টেমের ঘুষ নেওয়াটাকে বন্ধ করতে পারি। শুধু তোমাকেই বলেছিল? হ্যাঁ, মানে এজ কত স্যারের? আরে স্যারের এজ কত আমি কি করে জানবো? আমি কি ওনার বায়োডাটা নিতে গেছিলাম ওখানে? তবুও তুমি একটা মানুষকে দেখলে তার বিষয়ে কিছু আইডিয়া তো হয়, তাই না? হ্যাঁ, একটা আইডিয়া করা যায়। এই হয়তো 35-40 বছর হবে। 35-40? তার মানে ও ইয়াং? হ্যাঁ, ইয়াং তো। আর ইয়াং এর সাথে সাথে ডাইনামিকও। তুমি জানো, যদি ওনাকে দিয়ে কাজ না করানো হয় তাহলে ওনার এনার্জি ওয়েস্ট করা হচ্ছে। আর কি বলতো, ওনার দ্বারা না সমাজে অনেক বেনিফিট হতে পারে, কিন্তু মানুষ তার সুযোগ নষ্ট করছে। দেখো না, তুমি জব করতে চেয়েছিলে, তুমি জব করছো। মান্থ এন্ডে তুমি স্যালারি পাবে, আর তুমি তোমার পরিচিতি বানাতে চেয়েছিলে, তুমি সেটাও বানাচ্ছ। তবে তোমাকে সব জায়গায় এটা দেখাতে হবে না যে তুমি সততার প্রতীক। মানে অহনা, আমি এটাই বলতে চাইছি যে কারোর সঙ্গে কোনো ঝামেলা করার দরকার নেই। তোমার বস আজ আছে, কালকে যদি না থাকে তখন, মানে উনি যদি কোথাও ট্রান্সফার হয়ে যায়। উনি আজকে দুটো ভালো ভালো কথা বলেছেন, ক্রান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার মনে। কিন্তু তুমি ভুলে যেও না, এদের সঙ্গেই তোমাকে কাজ করতে হবে, বছরের পর বছর এই লোকগুলোর সঙ্গেই থাকতে হবে। তুমি যদি এদের সঙ্গেই ঝামেলা করো তাহলে এদের চোখের কাঁটা হয়ে যাবে তুমি। তোমার মনে হয় তুমি সহ্য করতে পারবে? এগুলো খুব সহজ তোমার জন্য? তো তুমি কি বলতে চাইছো? জাস্ট বিকজ আমাকে ওই অফিসে সবার সঙ্গে কাজ করতে হবে তো আমি এদের এই বেইমানিকে আলিঙ্গন করব, নাকি আমি নিজে বেইমান হয়ে যাব, ঘুষ নেওয়া শুরু করব, কমিশন নেওয়া শুরু করব? না অহনা, আমি তোমাকে বলছি না যে তুমি অসৎ হয়ে যাও। আমি তোমাকে বলছি যদি কেউ তোমার সামনে কমিশন নেয় তুমি তাকে কিছু বলতে যেও না। আর এমনিতেও সবাইকে সৎ বানানোর দায়িত্ব নিয়েছো নাকি তুমি? দেখো, না আমি অন্ধ আর না আমি অন্ধ হতে চাই। আমিও এই কাজের ইম্পর্ট্যান্ট অংশ, পার্ট। অহনা, আমি বুঝি সেসব কথা। তুমি একটা কাজ করো, তুমি কমিশন নিও না, একদম পরিষ্কার কথা। আর আমি তো জানি তুমি কমিশন নেবেও না। হ্যাঁ, তো তুমি এটা বলতে চাইছো যে আমি যেন কমিশন না নিই, কিন্তু যারা কমিশন নিতে চাইছে তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিই, এটাই বলতে চাইছো তুমি? অহনা, তুমি না বড্ড জেদি। এই এতটুকু কথা বুঝতে পারছো না তুমি। আমি তোমাকে বলতে চাইছি কেন শুধু শুধু তুমি ঝামেলায় জড়াবে? চুপচাপ অফিসে যাও, কাজ করো, বাড়ি ফিরে এসো। এটা একটা সিম্পল জিনিস। দেখো, সেটা আমি করতে পারবো না। আর কাজের এই সমস্ত বিষয় নিয়ে আমি কখনোই কম্প্রোমাইজ করব না। আমি বুঝতে পারছি, কিন্তু এর মধ্যে কম্প্রোমাইজের কোনো ব্যাপারই নেই। আমি তোমাকে বলছি না কম্প্রোমাইজ করো। তুমি বুঝবে না। যদি তুমি বুঝতে তো এই ধরনের কথাই বলতে না। তুমি এটা বলো তো, তোমার অফিসে কি তুমি এসব করো? কিন্তু আমার অফিসে তো কমিশনের কোনো ব্যাপারই নেই না। এক্স্যাক্টলি, সেটাই তো আমি বলছি। তুমি যেহেতু এসব কিছু দেখোনি তাই তুমি বুঝতেই পারছো না, জানতেই পারছো না। ঠিক আছে, তুমি একবার ধরে নাও যে তোমার সামনে কেউ চুরি করছে আর অকারণে সেখানে তোমার নাম উঠে এসেছে, তোমার কি তাতে ভালো লাগবে? তুমি অ্যালাউ করবে সেটা? অহনা, আমি শুধু এটুকু জানি যে তোমার অফিসে তোমার ক্রান্তি কোনো কাজে লাগবে না। আমরা ওদের পেছনে লাগতে পারবো না, কোনোভাবে পসিবলই নয় এটা। আমাদের সিস্টেমে কমিশন এভাবে রয়েছে যে এটাকে নির্মূল করা নেক্সট টু ইম্পসিবল। আর তুমি যদি এটাকে বের করতে যাও না তাহলে তোমাকে কেউ পছন্দ করবে না। তুমি প্লিজ বোঝো কথাটা, তোমার ভালোর জন্যই বলছি আমি। হ্যাঁ, হয়তো। যদি সেটাই হয় তাতে কি? অহনা, তুমি কেন বিষয়টা বুঝতে পারছো না? ওরা যদি কমিশন না পায় তাহলে ওরা রেগে যাবে, আর সেই রাগটা তোমার উপর বের করবে, তোমাকে আজে বাজে কথা বলবে। তাহলে কেন ঝামেলায় পড়ছো? তো তুমি কি চাও? এখন আমার কাজ কি হবে? আমি যেন কাউকে রাগিয়ে না দিই,
সবাইকে বেইমানি করতে দিই, এটাই বলতে চাইছো তুমি? আমি না জানতাম যে তোমাকে বোঝানো নেক্সট টু ইম্পসিবল। আমি শুধু এটাই বলতে চাইছি যে অফিসে আরো মহিলাও তো কাজ করে, সারা জীবনে তারা এমন কোনো কাজ করেনি যেটা তুমি প্রথম দিন গিয়েই করেছো না। আমি না কথাটা তোমাকে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেলাম, তুমি বুঝতে পারছো না। খুবই সিম্পল একটা কথা বলছি আমি, যে তুমি ওই লোকগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি, তাই ঝামেলা করে কোনো লাভ হবে না। আমরা ওই লোকগুলোর সঙ্গে লড়তে পারবো না, তুমি ওই লোকগুলোর সঙ্গে লড়তে পারবে না। কেন? আমি কেন প্রতিযোগিতা করতে পারবো না? আর তুমি কি করে জানলে যে আমি ওদের প্রতিযোগিতা করতে পারবো না? লড়াই করতে চাও তুমি? তাহলে ঠিক আছে, যাও নিজে গিয়ে লড়াই করো গিয়ে, আমাকে কিছু বলার প্রয়োজন নেই। আমাকে তুমি কেন এসব বলছো? আরে আমি কখন তোমায় কি বলতে গেলাম? তুমি তো আমায় জিজ্ঞেস করলে, তাই তো এত কথা বললাম। আর এই তো তোমার বসের কি প্রবলেম? তোমাকে একটা কথা বলে দিই, তোমার বসও কিছু করতে পারবে না এই বিষয়। তোমার কি হয়েছে? কি সব কথা বলছো? তুমি কি বুঝতে পারছো? আমি কিছু ভুল বলেছি? আর আমি এমন কি বলছি তুমি বুঝতে পারছো না? তোমার বস অন্য এমপ্লয়ীদের কেন বললো না এইসব কথা? শুধু তোমাকেই কেন বললো? তোমাকেই কেন বললো যে সব অসৎ ব্যক্তিদের আমরা দুজনেই ধরবো? বাকি এমপ্লয়াররাও তো ওখানেই কাজ করে, তাদেরকেও বলতো। তুমিই কেন? দেখো, এমনটা তো হতেই পারে উনি আমার মতো কাউকে পায়নি যাকে এই সমস্ত কথা বলা যায়। ওনার মনে হয়েছে আমাকে বলা যায়, তাই উনি বলেছেন। ওনার হয়তো মনে হয়েছে আমি বিশ্বস্ত, এটাও তো হতে পারে, তাই না? দেখো, তোমার সঙ্গে না এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। আমি বরং অফিসের কাজ অফিস অব্দি রাখবো, বাড়িতে নিয়েই আসবো না, ব্যাস কথা শেষ। না, যদি তুমি মৌমাছির বাসায় ঢিল মারতে যাও তাহলে সমস্যা তোমারও হবে। ঠিকই বলেছো তুমি, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে না, না হলে মধু পাওয়া যাবে কি করে? দেখো, এখন এই সব ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। যে মৌচাকে পাথর মারতে চায় সে মারবেই, আমরা কি বা করতে পারি? তার মানে তুমি অফিসে গিয়েও ক্রান্তিই করবে, ঝামেলা করবে, তুমি শান্ত থাকতে পারো না? না, যদি ঝামেলা হয় সেটা তো আমার সঙ্গে হবে, তোমার কি প্রবলেম? আরে অহনা, আমার সমস্যা হবে কারণ তুমি আমার ওয়াইফ। এটা প্রবলেম? অফকোর্স, তুমি আমার ওয়াইফ। আর তুমি আমাকে একটা কথা বলো, আমি সারা জীবনে কোনো মেয়েকে এইরকম প্রবলেম ক্রিয়েট করতে কোনোদিন দেখিনি, নিজের পুরো অফিসের ক্যারিয়ারে। শোনো, তুমি দেখোনি বলে এমনটা তো নয়, এই পৃথিবীতে এরকমটা হয়ই না। হয়তো তোমার যারা মেয়ে বন্ধু আছে তারা যেখানে কাজ করে সেখানে হয়তো এমনটা হয় না, কিন্তু আমি যেখানে কাজ করছি সেখানে এমনটাই হয়। তুমি হয়তো অবগত নও, তুমি জানো না। অহনা প্লিজ আমাকে দয়া করো, আমি চাই না তুমি এমন কোনো ঝামেলায় পড়ো, আমি পছন্দ করি না এইসব। তো আমি কখন ডিস্টার্ব করলাম তোমায়? আমি কোথায় ডিস্টার্ব করলাম? করছো না তো? তাহলে খুব সিম্পল একটা কথা, তুমি তোমার জব করো, তুমি তোমার স্যালারি নাও আর চুপচাপ বাড়িতে ফেরো। সব কিছুর মধ্যে তোমাকে ঢুকতে হবে না। দেখো, আমি এক্সাম দিয়েছি আর এই চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছি, কেউই আমাকে দয়া করে দেয়নি। তাই যখন আমি কোনো ডিউটি পেয়েছি সেই ডিউটিটা অনেস্টলি পালন করাটা আমার কর্তব্য। আমি যদি দেখি কেউ ফান্ডসের অপব্যবহার করছে, কেউ কমিশন নিচ্ছে, কেউ কাটমানি নিচ্ছে, বা কেউ গরিবের টাকা খাচ্ছে, আমি তো নিজের চোখ বন্ধ করে থাকতে পারবো না। এটা তো আমার দ্বারা হবে না। আর এমনিতেও লোকজন কখনোই একজন বা দুজনকে কোনো ঘোটালা বা স্ক্যামের জন্য দোষারোপ করবে না। আমিও তো সেখানে সংযুক্ত, কারণ আমি তো সেটার পার্ট। আমাকেও তো লোকে বেঈমান বলবে। তুমি কি সেটা চাও? তুমি আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি জানতাম তুমি আমার কথা শুনবে না, তুমি সেটাই করবে যেটা তুমি অলরেডি ভেবে রেখেছো, তাই না? তোমার অ্যাকর্ডিং তুমি যেটা ভেবে রাখো সেটাই ঠিক। অহনা, আমি তোমাকে বলে রাখি, তুমি তোমার অফিসে যেই ঝামেলা ক্রিয়েট করবে না, সারাক্ষণ অশান্তি করবে, এগুলো কিন্তু তোমার জন্য ঠিক হবে না। আর এরপর গিয়ে যদি তুমি কোনো সমস্যায় পড়ো তাহলে কিন্তু আমায় বলতে আসবে না। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। দেখো, তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমি একলাই সবটা সামলে নেব। দেখো, বদনামিও হবে না আর সততার সঙ্গে আমি নিজের সমস্ত কাজ করে নেব। দেখো, আমি জানি যে তুমি আমায় নিয়ে চিন্তা করো, তাই এসব বলছো, কিন্তু তোমার এত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। অহনা, আমি তোমায় নিয়ে চিন্তা করছি না, আমি তোমার আচরণ নিয়ে চিন্তা করছি। ব্যবহার? হ্যাঁ অহনা, তোমার আচরণে অনেক বড় সমস্যা আছে আর তোমাকে এটা বুঝতেই হবে। অহনা, তুমি না সব সময় নিয়ম ভঙ্গ করেছো, ঠিক আছে? তুমি সবকিছু কেন ভাঙতে চাও? কখনো কোনো কিছু জোড়ার বিষয় ভেবেছো তুমি? একবার ভেবে তো দেখো, তোমার তো সবকিছু জুড়ে রাখার বিষয় ভাবা উচিত।
তুমি কি আমার সঙ্গে ইহার কি করছো নাকি সিরিয়াসলি বলছো এইসব কিছু? আমি না বুঝতে পারছি না। অহনা, তোমার মনে হয় যে এটা মজা করার সময়? হ্যাঁ, তোমার মনে হয় যে আমি মজা করছি? এক তো অফিস থেকে প্রথম দিন ফিরেই আমায় আজে বাজে খবর শোনালে। অহনা, তোমার আইডিয়া আছে তোমার সেক্টরে যে লোকগুলো কাজ করে তারা কতটা কারাপ্ট হতে পারে? তুমি যদি ওদের বিরুদ্ধে ঝামেলা করো তাহলে কত বড় সমস্যায় পড়তে পারো তুমি। কিন্তু তুমি একটা কথা বলো, ওরা কি তোমার জন্য অপেক্ষা করছে অহনা দেবী আসবেন আর আমাদেরকে সৎ পথে অগ্রসর করবেন? তোমার মনে হয় ওরা এই জিনিসের জন্য অপেক্ষা করে আছে? যদি তোমার এটা মনে হয় না অহনা, তাহলে তুমি অনেক বড় ভুল করছো। আর তুমি যদি এই ফালতু ঝামেলাটা করো তাহলে সবাই তোমাকে ঘৃণা করতে শুরু করবে। আর তোমাকে যে কেউ অ্যাটাক করতে পারে। কখনো ভেবে দেখেছো নিজের বিষয়ে? তোমাকে যদি কেউ অ্যাটাক করে তাহলে তোমার কি হবে? আমি চাই না তুমি কোনো সমস্যায় পড়ো, আর আমি চাই না তোমার জন্য আমি কোনো সমস্যায় পড়ি। এইসব ঝামেলা থেকে কেন দূরে থাকছো না তুমি? তুমি আমার শান্ত হও। তুমি এত কেন ভাবছো, এত কেন চিন্তা করছো তুমি? আর কারোর এতটাও ক্ষমতা নেই যে আমার প্রোটেস্ট করার মুহূর্তে আমাকে অ্যাটাক করবে। আর যদি কেউ অ্যাটাক করতে চায় তো করুক না, কোনো ব্যাপার না। আমি একলাই ম্যানেজ করতে পারবো, আমার মধ্যে ততটা ক্ষমতা আছে, আমি সবটা সামলে নেব। তুমি তুমি শুধু শুধু চিন্তা করছো। অহনা, আমার চিন্তাটা কিন্তু স্বাভাবিক। আর তুমি যদি চাইছিলেই যে আমি চিন্তা না করি তাহলে এসব কথা কেন বললে? আমি কোথায় বলেছি? তুমি আমায় জিজ্ঞেস করলে তাই আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম। আর অহনা, এটা তোমার কেন মনে হলো যে অন্য কোনো মেয়ে যেটা করছে না সেটা তুমি প্রথম দিনই অফিসে গিয়ে করতে পারবে? তুমি তো অফিসের প্রথম দিনই ঝাঁটাটা তুললে আর পরিষ্কার করতে শুরু করলে। কে করে এরকম? অহনা, কে বলেছিল তোমাকে এসব করতে? কোনো দরকার ছিল এসব করার? আমার না এখন সত্যি খুব অবাক লাগছে। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে এই সব কিছু বলার পরে আমার হাজবেন্ড হওয়ার দরুন তুমি আমায় সাপোর্ট করবে, কিন্তু উল্টে তুমি আমাকে ক্রিটিসাইজ করছো। তুমি কি চাও না যে আমি এইসব কাজ করি? অহনা, আমি শুধু এটাই চাই না যে তুমি ফালতু কোনো ঝামেলায় ফেঁসে যাও। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু তুমি কেন চাইছো না আমি সেটাই বুঝতে পারছি না। অহনা, কারণ আমি আমার জীবনটা খুব ভালো করে কাটাতে চাই। আমি চাই না তুমি কোনো ফালতু প্রোটেস্টের মধ্যে ঢোকো। আমি চাই না তুমি তোমার অফিসে কোনো রকম ঝামেলা শুরু করো। অহনা, এই বিষয়গুলো এভাবে কাজ করে না অফিসে। দেখো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি সবে রোজগার করতে শুরু করেছো। একটু আধটু নিজের জন্য খরচা করবে, বাকিটা বাড়িতে দেবে, শান্তিতে জীবন কাটাবো। কিন্তু তুমি তো অফিসে প্রথম দিন গিয়েই ঝামেলা বাঁধানো শুরু করে দিলে। কি দরকার ছিল তোমার এসব করার? এবার যখন শুরু করেছো করো, করো যত প্রোটেস্ট করার তুমি। আমিও দেখছি এতে কি লাভ হয়, কি পরিবর্তন হয় আমাদের জীবনে বা ওদের এই অসৎগিরিতে। বড় বৌমা, সবাইকে খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, তুইও বস না, তোকেও তো অফিসে যেতে হবে, দেরি হয়ে যাবে, বসে পড়। আরে না না দিদি, আমি রান্নাঘরেই খেয়ে বেরিয়ে যাব। কেন রান্নাঘরে কেন খাবে? এখন এই ঝোলাঝুলি অফিসে যাবে, ছোট তো তোমাকে অফিসে পৌঁছেই দেবে, তাহলে ওর সঙ্গে বসে এখানেই খাবার খেয়ে নাও। রান্নাঘরে গিয়ে এটো কেন ছড়াবে? আরে না না মা, আমি কোনো এটো করব না। আমি রান্নাঘরে গিয়ে থালা নিয়ে দাঁড়িয়েই খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। মা, শুধু ভাত আর এই চোখাই তো খাওয়ার আছে, আমি সত্যি আর কিচ্ছু এটো করব না। দেখেছিস, আমি বলেছি না তুমি এখানে বসে খাবে, তো এখানে বসেই খাবে। আমার কথা মানবে না তুমি? ঠিকই তো বলছেন মা, কি হয়েছেটা কি তোর? বাকি সবাইও তো অফিসেই যাচ্ছে, তাহলে তুই কেন এখানে বসে খাবার খেতে পারবি না? তুই কেন রান্নাঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবি? এখানেই বস আর এখানেই খাবারটা খা। দিদি চল বস, বসে পড়। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, তুমি বসে পড়ো। এখন তো খোকন দাদাও বলছে বসে পড়ো। বসে পড়। আচ্ছা ঠিক আছে।
অদ্ভুত ব্যাপার। আমি অফিসে বেরোচ্ছি আর বাড়ির বৌমারা এখানে বসে টেবিলে খাবার খাচ্ছে। কি চলছেটা কি এই বাড়িতে? হরি হরি, ঘোর কলিযুগ এসে গেছে পল্টু। এবার তুই আর এখানে বসে খেতে পারবি না। যা, নিজের ঘরে গিয়ে বসে খা, ঠিক আছে? যা। ঠিক আছে। কেন? এখানে বসে কেন খেতে পারবে না? আমি কি অচ্ছুত নাকি? সকাল সকাল আমার সাথে বাজে কথা বলিস না, বুঝতে পেরেছিস? আমাদের বাড়িতে এমন রীতি রেওয়াজ নেই যে ছেলেদের সাথে একই টেবিলে বসে বাড়ির বউয়েরাও খাওয়া দাওয়া করবে। আর তারপর ঢং করে অফিসে যায়। ঠাকুরজি, আমি ওকে বলেছি এখানে বসে খেতে। আমি জানতাম এটা নিশ্চয়ই তোমারই কাজ। তুমি এই বাড়িটাকে শেষ করে ফেলো, ব্যাস। তোমার মাথাটা না একদমই গেছে বৌদি। সেই জন্যই তো এসব ব্যাপারে তুমি আশকারা দিয়ে যাচ্ছ, তাই না? একে তুমি রীতিমতো মাথায় চড়িয়েছ। কেন? কারণ তোমার এই ছোট বৌমা এবার টাকা রোজগার করবে আর তোমার ঝুলিতে ভরবে। বৌদি, কটা টাকার জন্য তুমি নিজের সম্মানটা বিকিয়ে দিলে। বলছি মা, দেখো অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বেরোতে হবে, বুঝলে? এসব আজে বাজে কথা বলার সময় নেই আমার কাছে। ঠিক আছে। আর হ্যাঁ, যা কিছু রান্না হয়েছে আমাকে রুমে পাঠিয়ে দিও। হ্যাঁ, ও হ্যাঁ, কোর্টের থেকে ডিভোর্সের ডেট পেয়ে গেছি। পরশুদিন ডেট দিয়েছে। ওকে আমার সঙ্গে ওই দিন যেতে হবে। তুমি এখানেই বসে পড়ো, আমি রান্নাঘরে খেয়ে নেব। আর আমার আরো একটা কথা আছে। মেজ দিদি ডিভোর্সের ব্যাপারে কিছু বলতে চায় তোমায়। মেজ দিদি, তুমি কিছু বলতে চাইছিলে তো? হ্যাঁ, আমি ওই পিটিশন সাইন করে দিয়েছি। আর আমি জাজের সামনে আমার চাহিদাগুলোও বলবো। দাবি? কি দাবি? কিসের দাবি? মানেটা কি? আরে বাহ, তুমি বলছো কি ব্যাপার? তুমি এত বছর ধরে এত নাটক করে আমার সাথে বিয়ে টিকিয়ে রাখলে, এবার হঠাৎ করে দ্বিতীয়বার বিয়ে করছো? এখনো এই বিয়েটা ভাঙলই না, আর তুমি দ্বিতীয় বিয়ের জন্য ওই মেয়েটার সাথে সব ঠিক করে ফেললে। এই কথাগুলো তো জাজের কাছে বলতেই হবে না? আমারও তো কিছু অধিকার থাকে। হ্যাঁ, আমি কোথায় যাব? বাপের বাড়িতে তো ফিরতে পারবো না, বাধ্য হয়ে এই বাড়িতেই আমাকে থাকতে হবে। আর এই বাড়ি তো আমার নয় না, এই বাড়িটা তো মামিমার। হয়তো দয়া করে উনি আমাকে থাকতেও দেবেন, কিন্তু আমার খরচ, আমার মেয়ের খরচ, তার মানুষ হওয়া, এত কিছুর কি হবে? এতদিন ধরে তো তুমি অনেক বড় বড় কথা বলছিলে, লেকচার দিচ্ছিলে যে তোমার কাছ থেকে একটাও টাকা আমার চাই না, আমি মূর্তির বিজনেস করে সেগুলো বিক্রি করে নিজের খরচা চালিয়ে নেব, নিজের মেয়েকে মানুষ করব, নিজের খরচা, নিজের মেয়ের খরচা সবকিছু তুলে নেব। তাহলে এখন এই নাটকটা কেন? এই কথাটা উঠতো না যদি না আমি এই কথাটা তুলতাম। আমি মেজদিকে বলেছি যেন তোমার থেকে টাকা চায়। তুমি তো দেখছি বিয়ের আগেই হবু বউয়ের সঙ্গে ঘুরছো, তাই আমরাও নিজের স্ট্র্যাটেজি বদলালাম। তুমি জানো মেজ দিদি না তোমার থেকে টাকা নিতেই চাইনি প্রথমে,
আমি বলেছি মেজদিকে যেন তোমার কাছ থেকে টাকা চায়। তুমি তো দেখছি বিয়ের আগেই হবু বউয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। ভালোবাসা দেখাচ্ছ, তাও আবার মেজদির চোখের সামনেই। ওকে জঞ্জালের মতো ট্রিট করছো তুমি। মেজদি কিন্তু এখনো তোমার সংসার সামলে যাচ্ছে, রান্নাঘরের কাজ করছে। আর আমরা যখন একসাথে আছি, তাতে কি মেজদির এতটুকু অধিকার নেই যে আমরা মেজদির ইমোশনের রেসপেক্ট করি, তার আবেগের রেসপেক্ট করি? ডিভোর্সের পরে তোমার মন ভরে ঘোরার হলে ঘুরে নিও ওই মেয়েটার সঙ্গে, বিয়ে করে নিও, কিন্তু ততদিন অন্তত থামো। আসলে তোমার মধ্যে তো এতটুকুও ধৈর্য নেই, তাই আমরাও নিজের স্ট্র্যাটেজি বদলালাম। আমার জন্য ভাবতে হবে না, কিন্তু আমার মেয়ের খরচ তোমাকে দিতে হবে, ব্যাস। আর সঠিক মূল্য পেলে তবেই আমি ডিভোর্স দেব, না হলে নয়। অহনা, এটা বৌদি আর পল্টু দাদার ম্যাটার, ওদেরকেই সলভ করতে দিই। ওরা চুপ তো করবে না, তুমি এসবে কথা বলো না। বলতে তো হবেই আমায়। আরে মেজদির এখানে কেই বা আছে? যদি আমি না বলি তো আর কে বলবে? না ওর বাপের বাড়ির কেউ আছে, না আছে ওর কোনো নিজের কেউ। আর আমরা মানে হলো, আমি আমার কথাই বলছি, তোমার কথা আমি বলিনি কিন্তু। মেজদি, তুমি বলো তো তোমার যা বলার। আমার জন্য ভাবতে হবে না, কিন্তু আমার মেয়ের খরচ তোমাকে দিতে হবে, ব্যাস। আর সঠিক মূল্য পেলে তবেই আমি ডিভোর্স দেব, না হলে নয়।